নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা মজার গল্প পড়ব, আবার বনফুলের লেখা। গল্পটার নাম খগার মা। আমাদের বাড়িতে সন্ধ্যার সময় বৈঠকখানায় রোজ আড্ডা বসে একটা। নানা বিষয়ের আলোচনা হয় তাতে। পাশের বাড়ির কেচ্ছা থেকে শুরু করে ক্রুসেভ, নেহেরু, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, কালোবাজার, উদ্বাস্তু সমস্যা কিচ্ছু বাদ যেত না। আমরা ক্ষিতীশবাবুর কলেজে পড়া মেয়ের অসবর্ণ বিবাহ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম কয়দিন থেকে, কিন্তু সেটা চাপা পড়ে গেল চীন ভারত সীমান্তে লাল ফৌজের হুমকিতে। যদিও ম্যাকমোহন লাইন সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা খুব স্পষ্ট ছিল না, তবু তাতে আমাদের আলোচনা আটকায়নি। ওই নিয়েই আমরা কদিন ধরে জাবর কাটছিলুম। এমন সময়ে জগন্নাথবাবু উকিল হঠাৎ একদিন একটা নতুন বিষয় উত্থাপন করলেন। প্রফেসর ধীরেনবাবুর দিকে চেয়ে তিনি বললেন, আচ্ছা মশাই, বলুন তো, আর্টের সঙ্গে সত্যের সম্বন্ধ কি? যা সত্য তাই কি আর্ট পদবাচ্য? সাহিত্যের অধ্যাপক ধীরেন ভৌমিক বললেন, না, নট নেসেসারিলি। সত্যের ওপর আর্টিস্টের কল্পনার জাদুস্পর্শ না লাগলে তা আর্টের সম্মান পাবে না। নিরলঙ্কার সত্য বিজ্ঞান বা দর্শনের এলাকায় সমাদৃত। আর্টের এলাকায় আসতে হলে তাকে অলঙ্কার পড়তেই হবে। আর সে অলঙ্কার পড়াবার জন্মগত অধিকার আছে একমাত্র কবির। কবি কাকে বলবেন? যিনি রসস্রষ্টা তাকে। রস কি বস্তু? যা রসিকের চিত্তে আনন্দ উৎপাদন করে। ওটা থেকে কিছু বোঝা গেল না। ধরতে ছুঁতে পারা যায় এমন কোনো সংজ্ঞা নেই রসের। সংস্কৃতে একটা আছে, কিন্তু সেটা আরও কটমট মনে হবে। বলবো? বলুন, শুনি। সত্য দ্রেকাদ্য খণ্ড স প্রকাশনান্দ চিন্ময় বেদান্তর স্পর্শশূন্য ব্রহ্মাস্বাদ সহোদর। মানেটা বুঝিয়ে দিন। রস হচ্ছে সত্য দ্রেকোদ্রেককারী, অখণ্ড, স্বপ্রকাশ, আনন্দস্বরূপ, চিন্ময়, জড়বস্তু নয়। বেদান্তর স্পর্শশূন্য মানে রসিক যখন এই রস আস্বাদন করেন তখন অন্য কোনো বেদ্য মানে জ্ঞানগম্য বস্তু রসিকের চিত্তকে আর স্পর্শ করতে পারে না। এমনকি রস আস্বাদনের সময় রসিক আত্মহারা হয়ে নিজেকেও ভুলে যান। অখণ্ড কথাটার মানে কি? দেশ কালের গণ্ডি তাকে খণ্ডিত করতে পারে না। সর্বকালে সর্বদেশে যে রস আস্বাদন করে রসিকরা সমান আনন্দ পান। যে সত্য নিয়ে বিজ্ঞানের কারবার তা মাঝে মাঝে বদলাতে পারে, কিন্তু রসের চেহারা কখনো বদলায় না। ব্রহ্মাস্বাদ সহোদর ব্যাপারটা কি? ব্রহ্মের উপলব্ধি করে জ্ঞানীরা, যোগীরা, ভক্তেরা যে আনন্দ লাভ করেন কাব্যরস সৃষ্টি করে এবং আস্বাদন করেও, ঠিক সেই আনন্দ লাভ করেন স্রষ্টা এবং রসিক। তাই একে ব্রহ্মস্বাদের সহোদর বলা হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট যোগুবাবু অধীর হয়ে পড়েছিলেন। এ কি কচকচি শুরু করলেন আপনারা মশাই? আমি তো রস মানে বুঝি হয় ফলের রস, নয় রসগোল্লার রস। হঠাৎ এ বিদঘুটে রসের আমদানি করলেন কেন? বলছি। জগন্নাথবাবু পকেট থেকে নস্যির ডিবে বার করে অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, একজন রসিকের সঙ্গে একজন আর্টিস্টের মোকদ্দমা বেঁধেছে, তাই ব্যাপারটা জেনে নিচ্ছিল। কোন আর্টিস্ট? স্বচ্ছন্দ সুর, নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আজকাল তো খুব নাম করেছে ছোকরা, শুধু এদেশে নয় বিদেশেও। আচ্ছা, স্বচ্ছন্দ সুর নামটা ও নিজেই নিয়েছে বোধহয়। ঠিক ধরেছেন, ওর আসল নাম ভগেশ্বর। ভগা ভগা বলে ডাকত সবাই।
ওর বাবাকেও আপনারা হয়তো চেনেন অনেকে। নগা স্যাকরার খুব নাম ডাক ছিল এককালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের সময় জড়োয়ার সেট তো ওই করেছিল। চমৎকার হাত, ওরকম কারিগর দুর্লভ আজকাল। নগা সুরের 2 ছেলে, ভগা আর খগা। বাপের 2টো গুণ ওরা 2 ভাই ভাগ করে নিয়েছিল। ভগা হলো আর্টিস্ট আর খগা হলো মিস্ত্রি। ভগা কিছু লেখাপড়া শিখেছিল, সে আর্ট স্কুলে গেল। খগাটা ছিল বখাটে গোছের, স্কুলে ক্লাসে উঠতে পারত না। তাই নগেন স্যাকরা ওকে একটা ওয়ার্কশপে ঢুকিয়ে দিয়েছিলেন। ওখানে বছর 3 থেকে সে ভালো একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে বেরোলো। যদিও একই বৃক্ষের ফল, কিন্তু দুজনের মধ্যে স্বভাবে এবং চেহারায় আকাশ পাতাল তফাৎ। ভগা আর্ট স্কুলে পড়বার সময় যে সমাজে মিশেছিল, সেই সমাজে তার বাপ নগা বা ভাই খগা খাপ খেত না। সে সমাজের লোকেরা একটু উগ্র রকম আধুনিক। ধুতি চাদর বর্জন করেছিল তারা অনেক আগেই। ভগাও তাদের অনুকরণ করত। তাদেরই নকলে ঢিলে পায়জামা পরত, আর তার ওপর পরত এক অদ্ভুত ধরনের জামা। তার ওপরটা ডবল ব্রেস্টেড মির্জাইয়ের মতো, আর নিচেটা খুব লম্বা, হাঁটু ছাড়িয়ে প্রায় বিঘতখানেক লম্বা। লম্বা চুলের তেল দিত না, নাকি সুরে ন্যাকা ন্যাকা কথা বলতো। পায়ে থাকতো সুর তোলার নাগড়া, আর মুখে থাকতো লম্বা সরু পাইপে লাগানো সিগারেট। ভগার চেহারাও ছিল খুব লিকলিকে। আর খগেশ্বর মানে খগা ছিল ঠিক তার উল্টো, গাট্টা গোট্টা গরিলার মতো। পরিধানে খাকির ছেঁড়া হাফ প্যান্ট, হাফ শার্ট, প্রায় তাতে তেলকালি লাগা থাকতো। মাথার চুল ঝাঁকড়া, গোঁফ ঝাঁকড়া, ভুরুও ঝাঁকড়া, তেলে আর ময়লায় জট পাকানো। পায়ে শতছিন্ন একজোড়া ডার্বিস শু। সিগারেটের ধার ধারত না সে, গাঁজা খেত। কিন্তু মিস্ত্রি ছিল খুব ভালো, একটা বড় ইলেকট্রিক কন্ট্রাক্টের ফার্মে কাজ করত। যোগুবাবু আবার অধীর হয়ে উঠলেন। মোদ্দা কথাটা চট করে বলে ফেলুন না, অত ভনিতা করছেন কেন? ভনিতা করছি কারণ সবটা খুলে না বললে অধ্যাপক মশায় জিনিসটার মর্মগ্রহণ করতে পারবেন না। ওর মতটা আমি জানতে চাই। এবার ভগার মানে স্বচ্ছন্দ সুরের আর্ট সম্বন্ধে কিছু শুনুন। স্বচ্ছন্দ সুরের বিশেষত্ব হচ্ছে ওর অনন্যতা, অর্থাৎ অরিজিনালিটি। ও সোজা চোখে কিছু দেখে না, বাঁকা চোখে দেখে। ওর আঁকা কয়েকটা ছবি আমি দেখেছি। একটা ছবির নাম মরুভূমি, কিন্তু তাতে না আছে বালি, না আছে উট, না আছে ওয়েসিস। একটা পোড়ো বাড়ির উঠোনের ছবি, তার এক কোণে একটা তুলসী মঞ্চ, আর তার ওপর একটা মরা তুলসী গাছ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। স্বর্ণপদক পেয়েছে ছবিখানা। আর একটা ছবির নাম নদী, কিন্তু তাতে জল নেই, সৈকত নেই, নৌকাও নেই, আছে শ্যাওলা ঢাকা খানিকটা জায়গা। অনেক সময় নদীর ধারে যেখানে স্রোত থাকে না, সেখানে শ্যাওলা জমে। সেই শ্যাওলাটুকু এঁকেছে স্বচ্ছন্দ সুর। হই হই নাম হয়েছে ছবিটার। শ্যাওলার ছবিটা অবশ্য পারফেক্ট। আর একটা ছবি দেখেছিলাম, দেবী প্রতিমা, কিন্তু ছবিটা একটা পুতুলের, বোকা বোকা চেহারা, বোকার মতো হাসছে। আর একটা ছবির নাম তালগাছ, কিন্তু ছবিতে তালগাছ নেই, আছে তালগাছের গোড়ার দিকের খানিকটা অংশ, মাটি থেকে হাত 2 হবে। যেখানটা খুব এবড়ো খেবড়ো বিশ্রী, সেইটাই এঁকেছে স্বচ্ছন্দ সুর। সে অংশটুকু অবশ্য এঁকেছে ভালো। সাধারণত লোকে প্রতি জিনিসকে যেভাবে দেখে, স্বচ্ছন্দ সুর সেভাবে দেখে না, বেঁকিয়ে দেখে এবং বেঁকিয়ে দেখাতে চায়। ওইখানেই ওর অরিজিনালিটি। জগন্নাথবাবু আর একটি নস্যি নিলেন। পরশুদিন একটা ছোটোখাটো ছবির প্রদর্শনী হয়েছিল আমার বাড়ির কাছে। জ্যোতিষবাবুর বাড়িটা খালি পড়ে থাকে, তাই বাড়িটাই জোগাড় করেছিল ওরা। বাড়ির ঘরগুলো ভালোই, কিন্তু ঘরের আলোগুলো এমন জায়গায় যে সব ছবির ওপর ভালো করে আলো পড়ে না।
তাই ওরা একটা ইলেকট্রিক ফার্মে খবর দিয়ে দেওয়ালের নানা জায়গায় টেম্পোরারি বাল্ব টাঙাবার ব্যবস্থা করেছিল। আর সেই বাল্ব ফিট করতে এসেছিল খগা। খগার ছবির সম্বন্ধে কোনো কৌতূহল ছিল না। তার দাদা বিখ্যাত স্বচ্ছন্দ সুরের যে একখানা ছবি এ প্রদর্শনীতে আছে তাও সে জানত না। বাইরের বারান্দার একধারে বসে বিড়ি ফুঁকছিল সে তার মিস্ত্রি বন্ধু ইউসুফের সঙ্গে। স্বচ্ছন্দ সুরও এসেছিল তার আধুনিক পোশাক পরে, সরু লম্বা পাইপে সিগারেট লাগিয়ে ধোঁয়া ছাড়ছিল তার স্তাবক দলের মাঝখানে বসে। স্বচ্ছন্দ তার ভাই খগাকে কখনো আমল দেয়নি। 5 জনের সামনে তাকে নিজের ভাই বলে পরিচয় দেওয়ার কল্পনাও সে সম্ভবত করতে পারত না। তাছাড়া দুজনে থাকতো দুরকম জগতে। একই রঙ্গমঞ্চে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল না। কিন্তু সেদিন ঘটনাটা ঘটে গেল, আর আমার মাধ্যমেই ঘটল। প্রদর্শনী দেখবার জন্যে আমাকে একটা কার্ড পাঠিয়েছিল ওরা। কার কার ছবি দেখানো হবে তারও একটা ফিরিস্তি ছিল কার্ডে। আমি যখন গেলুম তখন বারান্দায় খগার সঙ্গে দেখা হয়ে গেল প্রথমে। আমাকে দেখে সে বিড়িটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো, একটা নমস্কারও করল। এখানে কি মনে করে? দাদার ছবি দেখতে এসেছো নাকি? আগে না, আমি বাল্বগুলো লাগাতে এসেছিলাম। তোমার দাদার ছবি দেখেছ? আগে না। চলো দেখি গিয়ে। খগার যাবার ইচ্ছে ছিল না খুব, কিন্তু আমার কথা এড়াতে না পেরে বললে, চলুন। হলের ভিতরে গিয়ে ঢুকলাম দুজনে। কোথায় তোমার দাদার ছবিটা আছে দেখেছ? না, অত লক্ষ্য করিনি। বেশি খুঁজতে হলো না। সামনেই দেখলুম স্বচ্ছন্দ সুরের আঁকা ছবিখানা ঝুলছে। ছবির নাম মা। ছবিটা দেখে প্রথমে মনে হয়েছিল একটা স্তনের ছবি বুঝি, কিন্তু পরে লক্ষ্য করে দেখলুম স্তন নয়, আব। গালের ওপর একটি আব। মায়ের মুখ চোখ কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে খালি গালের খানিকটা অংশ, আর তার ওপর ওই আবটা। আবটা এঁকেছে ভালো। আমাকে দেখে স্বচ্ছন্দ এগিয়ে এলো। কেমন লাগছে ছবিটা? খগা আমার পেছনেই দাঁড়িয়েছিল। আমি ফিরে দেখি তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার মতো হয়েছে, রগের শিরগুলো ফুলে উঠেছে। আমি কিছু বলবার আগেই বোমার মতো ফেটে পড়ল খগা। ওই মায়ের ছবি হয়েছে? মায়ের মুখের ওই আপটা ছাড়া আর কিছু দেখতে পাওনি তুমি, শুয়োর? খগা তড়াক করে এগিয়ে গেল আর পকেট থেকে ছুরি বার করে ফ্যাশ করে কেটে ফেলল ক্যানভাসটা। নাবিয়ে ফেলে দাও এই ছবি রাস্তায়। আমার মায়ের অপমান আমি হতে দেব না। এ কি করলে তুমি, রাস্কেল? স্বচ্ছন্দ এগিয়ে আসতেই এক প্রচণ্ড ঘুষি ঝেড়ে দিলে খগা তার নাকের ওপর। রক্তারক্তি কাণ্ড, হই হই ব্যাপার। খগাকে ধরবার জন্যে অনেকে এগিয়ে এলো, কিন্তু পারলে না। খগা সব্বাইকে মেরে ধুনে দিয়ে বেরিয়ে গেল। অসুরের মতো শক্তি ওর গায়ে। পরে শুনলাম ওটা খগার মায়েরই পোর্ট্রেট। খগার মায়ের গালে নাকি বেশ বড় আব আছে। আর একটা খবরও শুনলুম যা আগে জানতাম না। খগার মা স্বচ্ছন্দের মা নয়, সৎমা। স্বচ্ছন্দ নগা স্যাকরার প্রথম পক্ষের ছেলে। আজ খবর পেলুম খগাকে পুলিশে অ্যারেস্ট করেছে। খগার বউ আমার কাছে এসেছিল, তাকে জামিনে খালাস করেছি। কিন্তু তার হয়ে মোকদ্দমাটা এইবার লড়তে হবে আমাকেই। আর্টের ব্যাপার তো, তাই ভৌমিক মশাইয়ের কাছে আর্টের তত্ত্বটা জেনে নিতে চাই। খগাকে কি রসিক বলা চলবে? ভৌমিক মশাই বললেন, না বোধ হয়। তাহলে কি বলবেন ওকে? সুপুত্র। আর স্বচ্ছন্দ সুরকে? পাঁজি। ইন্স্যুরেন্সের এজেন্ট যোগুবাবু বললেন, শুধু পাঁজি নয়, পাঁজির পা ঝাড়া। সেদিনের মতো সভা ভঙ্গ হলো। মাসখানেক পরে আবার সভা বসেছে। সেদিন আমাদের আলোচ্য বিষয় ছিল ভেজাল। কোন কোন জিনিসের সঙ্গে সাধারণত কোন কোন জিনিস ভেজাল দেওয়া হয় তাই নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন কেমিস্ট যুগল নাগ। উকিল জগন্নাথবাবু প্রবেশ করলেন।
আপনার সে মোকদ্দমার কি হলো মশাই? প্রশ্ন করলেন যোগুবাবু। মোকদ্দমায় হেরে গেলুম মশাই। খগার সাজা হয়ে গেল, 500 টাকা জরিমানা। তাই নাকি? হ্যাঁ, মোকদ্দমা আমি জিততাম, কিন্তু সব মাটি করে দিলেন খগার মা। ভগা তাকে সাক্ষী মেনেছিল। তিনি কোর্টে এসে দাঁড়িয়ে বললেন তিনি স্বচ্ছন্দ সুরকে তার গালের আবের ছবিটা আঁকতে বলেছিলেন। তাকে অপমান করবার জন্যে ও ওই ছবি আঁকেনি, তার ফরমাস মতোই এঁকেছিল। আমি অনেক জেরা করলুম, কিন্তু তাকে সুবিধে করতে পারলুম না। খগার মা অটল হয়ে রইলেন। কোর্ট ভেঙে যাবার পর দেখা হলো আমার তার সঙ্গে। বললুম, আপনার মান বাঁচাবার জন্যে আপনার ছেলে এই কাণ্ডটা করলে, আর আপনি কোর্টে দাঁড়িয়ে তারই বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন। সত্যিই কি আপনার আবটা আঁকতে বলেছিলেন ওকে? খগার মা কি উত্তর দিলেন শুনবেন? না, ও দুষ্টু, তাই ওরকম এঁকেছে। তার শাস্তিও তো খগা দিয়ে দিয়েছে ওকে হাতে নাতে। কিন্তু ওর আর একটা দিক আছে। আমাদের বংশের মুখোজ্জ্বল করেছে খগা নয়, ভগা। 10 জনের সামনে মাথাটা নিচু হয়ে যাবে, সেটা কি ভালো? তাই আমি ওকেই জিতিয়ে দিলুম। আমি আর কি বলবো। ঘাড় ব্যাকা, গালে আবুওয়ালা বুড়িটার দিকে চেয়ে হতভম্ব হয়ে রইলুম। শুনছি জরিমানার টাকাটাও বুড়িই দিয়েছে। আর স্বচ্ছন্দ সুরের খবর কি? সে প্লেনে করে আমেরিকা চলে গেছে। সেখানে ছবির প্রদর্শনী খোলবার জন্যে? না, নাকের প্লাস্টিক সার্জারি করাবার জন্য। নাকটা তো থেতো হয়ে গেছে একেবারে। যোগুবাবু বললেন, খগেশ্বর জিন্দাবাদ। আবার শুরু হলো ভেজালের আলোচনা। কেমন লাগলো গল্পটা? মজাটা এখানেই, খগা না ভগা, কে ঠিক আর কে ভুল তা আপনারাই নিজের মতো ঠিক করে নিন। আমরা গল্প শোনার আনন্দেই পরপর গল্প শুনে যাই। ভালো থাকুন সকলে। গল্পটা ভালো লাগলে, মজার লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকি আমরা।